নমস্কার। বিক্রম ভিলা রহস্য সিজন 3 আজ থেকে শুরু করছি। আশা করব আগের গল্পগুলোর মতো এই গল্পটাও আপনাদের ভালো লাগবে। এখানে বলে রাখি, এই গল্পটির লেখিকা আমি নই, লেখিকা লিপিকা বিশ্বাস। অনেকেই মনে করেন গল্পটি আমার, আমি শুধুমাত্র আপনাদেরকে পড়ে শোনাই। এই গল্পটি লিখেছেন লিপিকা বিশ্বাস। তো শুরু করলাম বিক্রম ভিলা রহস্য সিজন 3। একটা বড় গাড়ি ধীরে ধীরে বর্ধমানের কুসুমপুরের দিকে এগিয়ে আসছে। রাত নামতে নামতে গ্রামের রাস্তাটা যেন নীরব হয়ে উঠেছে। ইঞ্জিনের এক টানা ঘড়ঘড় আওয়াজ ছাড়া চারপাশের নিস্তব্ধতায় আর কোনো শব্দ নেই। গাড়ির ভেতরে যেন এক শ্মশান শান্তি বিরাজ করছে। ড্রাইভারের পাশের সিটে পাথরের মতো বসে আছে তন্ময়। তার কোলের ওপর রাখা একটি ব্যাগ, যার ভেতরে সযত্নে রাখা আছে রাধাকৃষ্ণের সেই অতি মূল্যবান সোনার যুগল মূর্তি। মূর্তির গলার হীরের হার আর মাথায় হীরের মুকুটের উজ্জ্বলতা ব্যাগের ভেতরে থাকা সত্ত্বেও যেন এক অদৃশ্য দহন তৈরি করছে। তন্ময়ের দৃষ্টি জানলার বাইরে, কিন্তু মনটা পড়ে আছে সেই দিনগুলোতে, যেদিন সে নিজের পছন্দের স্নিগ্ধাকে বিয়ে করে প্রথম এই বিক্রম ভিলায় পা রেখেছিল। পরিবারের অমতে বিয়ে করায় মনে একরাশ ভয় ছিল, বাবা মা কি তাকে মেনে নেবে? কিন্তু সেদিন তো তার মা আর কাকিমা বরণ ডালা সাজিয়ে স্নিগ্ধাকে ঘরে তুলে নিয়েছিল। তন্ময় তখন ঘুণাক্ষরেও জানতো না তার মা আর কাকিমার সেই দেহগুলো ছিল রক্ত মাংসহীন অপার্থিব ছায়া মাত্র। অনির্বাণের নৃশংসতায় ততদিনে মা কাকিমা, আদরের ছোট বোন কণিকা আর মৃন্ময় আর তাদের পোষ্য কুকুর রকি সবাই খুন হয়ে গেছে। অথচ সেই প্রেতাত্মা হয়েও মা কাকিমা স্নিগ্ধাকে যে মমতা দিয়ে বরণ করেছিলেন, তা ভেবে আজও তন্ময়ের বুক ফেটে কান্না আসে। তার মনে হয় অনির্বাণ শুধু মানুষ খুন করেনি, সম্পত্তির লোভে সে তন্ময়ের বিশ্বাস আর ভালোবাসার আশ্রয়টাকেও ধ্বংস করে দিয়েছে। বিক্রম ভিলা যে একসময় ছিল মমতার ঘর, আজ তার স্মৃতিতে এক হিমশীতল শ্মশান, যেখানে ভালোবাসার বদলে শুধু রক্ত আর কান্নার প্রতিধ্বনি রয়ে গেছে। মাঝের সিটে স্নিগ্ধা বসে আছে জানলার দিকে তাকিয়ে। ধোঁয়াশাচ্ছন্ন গ্রাম দৃশ্যগুলো তার চোখের সামনে দিয়ে সরে যাচ্ছে। মিষ্টি তার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। স্নিগ্ধা তাকে পরম মমতায় জড়িয়ে ধরে থাকলেও তার নিজের ভেতর চলছে এক প্রচণ্ড তোলপাড়। সেই তান্ত্রিক ডেকে বিক্রম ভিলার প্রিয় মানুষগুলোর আত্মাকে মুক্তি দিয়েছিল সে। তারা ভূত হয়ে থাকলেও তো স্নিগ্ধার সাথেই ছিল। এখন সেই চেনা বারান্দা, চেনা ঘরগুলোতে শুধুই হাহাকার ছাড়া আর কেউ থাকবে না। সে মাঝে মাঝে পাশে বসা শ্বশুরমশাই সুরেনবাবুর দিকে তাকাচ্ছে। সুরেনবাবু আর ভুবনবাবু গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছেন ঠিকই, কিন্তু তাদের চোখ দুটো যেন জীবন্ত লাশ। মন্দিরের নিচের সেই অন্ধকার গুহায় মৃত্যুর অপেক্ষায় কাটানো দিনগুলোর বিভীষিকা আজও তাদের প্রতিটা দীর্ঘশ্বাসে মিশে গেছে। ভুবনবাবুর হাত দুটো থরথর করে কাঁপছে। যে কণিকা তার চোখের মণি ছিল, তাকে মেরে নিজের ঘরের দেওয়ালে ইঁট গেঁথে চাপা দিয়ে রেখেছিল তাদেরই আপনজন অনির্বাণ আর তাদের দিদি লতা। এই চিন্তাটা তাকে জ্যান্ত কুড়ে খাচ্ছে। যে বাড়িতে এত রক্ত, এত কান্না, সেখানে আবার ফেরা সহজ নয়। সুরেনবাবু আর ভুবনবাবু মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছেন। শহরের বাড়িতে থেকেও তাদের ঘুম হতো না, মনে হতো নিজের বাড়িটা ডাকছে।
অথচ এখন সেই ডাকটাই ভয় ধরাচ্ছে। পিছনের সিটে হরিপদ বসে আছে মাথা নিচু করে। সে চাকর হলেও এই বাড়ির প্রতিটা ইট কাঠকে সে চেনে। কণিকার মৃন্ময়কে নিজের হাতে বড় করেছিল সে। আজ সেই শূন্য বাড়িতে পা রাখার কথা ভেবে তার চোখ ফেটে জল আসছে। অন্যদিকে শ্রেয়া, মিষ্টির দিদা প্রতিমা দেবী আজ প্রথম আসছে এই অভিশপ্ত বাড়িতে। বিক্রম ভিলার সেই ভয়াবহ ট্র্যাজেডির কথা তাদের মনে এক বিচিত্র ভয় আর কৌতূহল ভিড় করে আনছে। গাড়িটা এবার সুরেনবাবুর বন্ধু প্রাণকৃষ্ণবাবুদের বাড়ি পেরিয়ে ধীরে ধীরে বিক্রম ভিলার দিকে এগোচ্ছে। গাড়ির ভেতরের বাতাসটা যেন সীসার মতো ভারী হয়ে এসেছে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। নিঃশ্বাসের শব্দ পর্যন্ত চাপা লাগছে। হঠাৎই এক ঝটকায় চারপাশের সব আলো নিভে গেল। লোডশেডিং। মুহূর্তের মধ্যে কালো অন্ধকার গ্রাস করে নিল সব কিছু। রাস্তার একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে বিক্রম ভিলার পাঁচিল। অন্ধকারে দুটোই যেন এক হয়ে গেছে। গাড়ির হেডলাইটের সাদা আলো সেই ঘন কালো পর্দা ছিন্ন করে সামান্য সামনে পর্যন্তই পৌঁছতে পারছে। আর তাতেই চারপাশটা আরও ভয়ঙ্কর, আরও রহস্যময় হয়ে উঠল। হঠাৎ স্নিগ্ধার কানে এলো এক প্রচণ্ড আওয়াজ। ধপাস। মনে হলো ওপর থেকে ভারী কোনো বস্তুকে কেউ সজোরে আছাড় মারল মাটির ওপর। আতঙ্কে শিউরে উঠে স্নিগ্ধা চিৎকার করে উঠল। কি পড়ল? ওটা কি পড়ল তন্ময়? তন্ময় ভ্রু কুঁচকে বাইরের অন্ধকারের দিকে তাকালো। সে কিছুই শুনতে পায়নি। সে অবাক হয়ে বলল, কই, কিছু পড়েনি তো। ড্রাইভার ভাই, আপনি কিছু শুনতে পেয়েছেন? ড্রাইভার না সূচক মাথা নাড়ল। গাড়ির বাকিরাও একে অপরের দিকে তাকালো। কারোর কানে কোনো শব্দ যায়নি। স্নিগ্ধা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এত জোরে আওয়াজ হলো অথচ কেউ শুনতে পেল না। তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ঠিক তখনই নিস্তব্ধতা ছিঁড়ে এলো এক কুকুরের করুণ বিকৃত কান্না, ঘেউ ঘেউ আওয়াজে। শব্দটা এতটাই যন্ত্রণা ভরা যে মুহূর্তের মধ্যে সবার শির দ্বারা বেয়ে হিম শীতল স্রোত নেমে গেল। যেন অন্ধকার নিজেই কেঁদে উঠেছে। এই ডাক এবার আর কারোর কানে বাদ গেল না। গাড়ির ভেতরের নিঃশ্বাসগুলো হঠাৎ ভারী হয়ে উঠল। শব্দটা যে গেটের কাছ থেকে আসছে সেটা তন্ময় বুঝতে পারল। গাড়িটা ধীরে ধীরে গিয়ে থামল বিক্রম ভিলার বড় লোহার গেটের সামনে। এক মুহূর্ত দেরি না করে তন্ময় গাড়ির দরজা খুলে নেমে পড়ল। তার পিছনে স্নিগ্ধাও নামল। মিষ্টির হাত শক্ত করে ধরে আছে সে। বুকের ভেতর অজানা এক আশঙ্কা চেপে বসে আছে। তন্ময় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই অন্ধকার ছিঁড়ে সামনে যে দৃশ্যটা ভেসে উঠল তাতে তিনজনেরই বুক হঠাৎ ধক করে উঠল। শ্বাসটা যেন মুহূর্তের জন্য থমকে গেল। গেটের একেবারে সামনে ঢালাইয়ের ওপর পড়ে আছে একটা কুকুর। যন্ত্রণায় ছটফট করছে। তার গা আর পায়ের মাংস এমনভাবে ছিঁড়ে নেওয়া হয়েছে যেন কোনো হিংস্র জানোয়ার তাকে ধীরে ধীরে ছিঁড়ে খেয়েছে। হাড়ের সাদা অংশ পর্যন্ত দেখা যাচ্ছে। তাজা রক্তে মাটি ভিজে গেছে। রক্ত গড়িয়ে একদিকে ছোট্ট একটা নালার মতো তৈরি হয়ে গেছে। দৃশ্যটা দেখে তন্ময়ের মাথার ভেতর হঠাৎ ঝলসে উঠল রকির মুখ। বুকের ভেতরটা হু হু করে উঠল। শ্বাস নিতে কষ্ট হলো। সে নিজের কোলের ব্যাগটা প্রায় ছুঁড়ে দেওয়ার মতো করে স্নিগ্ধার হাতে ধরিয়ে দিল। হন্তদন্ত হয়ে কুকুরটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত কাঁপছে। ক্ষতগুলো দেখে সে বুঝতে পারছে এটা কোনো সাধারণ কামড় নয়। বাকিরাও গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল।
ঠিক সেই মুহূর্তে ঝপ করে কারেন্ট ফিরে এলো। রাস্তার ল্যাম্পপোস্ট, গেটের আলো, বাড়ির ভেতরের আলো সব একসাথে জ্বলে উঠল। হঠাৎ আলোয় অন্ধকারের ভয়টা আরও স্পষ্ট হয়ে গেল, যেন লুকিয়ে থাকা সব কিছু এক লহমায় চোখে পড়ে গেল। আলোর মধ্যেই দেখা গেল সুরেনবাবুর বন্ধু প্রাণকৃষ্ণবাবু আর বছর কুড়ির একজন যুবক দ্রুত গতিতে তাদের দিকে আসছেন। দুজনের মুখেই বিস্ময় আর উৎকণ্ঠা। প্রাণকৃষ্ণবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, এসেছো তোমরা? ঘরদোর সব পরিষ্কার করে রেখেছি, বিকেলেই আলো জ্বালিয়ে গেছি। কখন থেকে ফোন করছি, কারোর ফোনে কল ঢুকছে না কেন? তন্ময় কোনো উত্তর দিল না। সে আবেগে ভেসে সেই রক্তাক্ত কুকুরটাকে খুব সাবধানে কোলে তুলে নিল। আশ্চর্যজনকভাবে এমন যন্ত্রণার মধ্যেও কুকুরটা একবারও কামড়ানোর চেষ্টা করল না। চিৎকারও থেমে গেছে তার। শুধু বড় বড় চোখ মেলে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। সে দৃষ্টিতে কেমন যেন অভিযোগ, আরতি আর অদ্ভুত এক চেনা ভাব। স্নিগ্ধার গা শিউরে উঠল। প্রাণকৃষ্ণবাবুর চোখ পড়ল কুকুরটার দিকে। তিনি শিউরে উঠে বললেন, এ কি অবস্থা? এই জঙ্গলে শেয়াল ছাড়া তো ভয়ঙ্কর কোনো জন্তু নেই। তাহলে কে করল কুকুরটার এমন দশা? তন্ময় বলল, আমিও তাই ভাবছি। স্নিগ্ধা বুঝতে পারল কোথাও একটা অস্বাভাবিকতা রয়েছে। হরিপদ বলল, শেয়ালই হয়তো করেছে। মুখে কথাটা বলল বটে, কিন্তু ভেতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ভয়ে কেঁপে উঠছে। কথা শেষ করার আগেই সে তাড়াতাড়ি লোহার গেটের দিকে এগোলো এবং ঠেলে দিল। আর গেট খুলতেই হঠাৎ বিকট এক শব্দ। স্নিগ্ধার বুক কেঁপে উঠল। তার মনে হলো এই শব্দটা যেন বাড়িটা নিজেই করল। তন্ময় কুকুরটাকে কোলে নিয়ে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে গেল। স্নিগ্ধা ব্যাগটা শক্ত করে ধরে প্রাণকৃষ্ণবাবুকে প্রণাম করল। গলা শুকিয়ে এসেছে, তবু বলল, কাকিমার শরীর কেমন আছে কাকাবাবু? প্রাণকৃষ্ণবাবু দীর্ঘশ্বাস ফেললেন। ওই আছে একরকম, কিন্তু দেখো কাণ্ড, তোমরা পা রাখতে না রাখতেই এমন কাণ্ড। আমরা একটু আগেই সব ঘুরে দেখলাম, তখন তো কোথাও কোনো কুকুর ছিল না। স্নিগ্ধার মাথার ভেতর ঘুরছে সেই ভারী কিছু আছাড় মারার শব্দটা, যেটা শুধু সে শুনেছিল। এখন এই রক্তাক্ত কুকুর দুটোকে আলাদা আলাদা মনে হচ্ছে না তার, যেন কেউ ইচ্ছে করেই একটা অশুভ সংকেত ছুঁড়ে দিয়েছে তাদের সামনে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ির ডিকি খুলে মালপত্র নামিয়ে দিল। স্নিগ্ধার নিঃশব্দে ভাড়ার টাকা মিটিয়ে দিল, আর এক মুহূর্ত দেরি না করে গাড়িটা দ্রুত গতিতে চলে গেল। প্রাণকৃষ্ণবাবুর সাথে আসা যুবকটা এগিয়ে এসে বলল, আপনারা ভেতরে যান, আমি মালপত্র নিয়ে আসছি। শ্রেয়া আর প্রতিমা দেবীর দিকে তাকিয়ে স্নিগ্ধা চাপা গলায় বলল, চলুন ভেতরে যাই। তারপর সে মিষ্টির হাত শক্ত করে ধরে বাড়ির ভেতরে পা রাখল। পা রাখার সঙ্গে সঙ্গেই তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল, যেন বাড়িটা তাকে চিনে ফেলেছে, যেন কেউ অন্ধকার কোণ থেকে তাকিয়ে আছে শুধু তার দিকেই। তাদের পিছন পিছন সুরেনবাবু, ভুবনবাবু আর প্রাণকৃষ্ণবাবু বলতে বলতে ঢুকল, কিন্তু স্নিগ্ধা আর কিছুই শুনছে না। তার কানে শুধু ঘুরে ফিরে বাজছে গেটের সামনে শোনা সেই কুকুরের করুণ আর বিকৃত কান্না, আর তার নিজের মনের গভীর থেকে উঠে আসা একটাই ভয়ঙ্কর প্রশ্ন, এই বাড়িতে আবার কি কোনো অশুভ শক্তি চুপি চুপি বাসা বেঁধেছে? বিক্রমভিলার ঢালাই করা পথ ধরে স্নিগ্ধারা এগিয়ে যাচ্ছে। স্নিগ্ধার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। চারপাশে নিস্তব্ধতা। তন্ময় রক্তাক্ত কুকুরটাকে নিয়ে ভেতরে চলে গেছে, আর সেই পথে রক্তের ফোঁটাগুলো কালো ছোপের মতো পড়ে আছে। স্নিগ্ধা দুপাশে তাকালো।
অযত্নে ফুলের গাছগুলো যেন শ্মশানের রূপ নিয়েছে। আগে হরিকাকার হাতের জাদুতে যে বাগান ফুলে ফুলে ভরে থাকত, আজ সেই গাছগুলো মাথা নিচু করে মরণাপন্ন রোগীর মতো দাঁড়িয়ে আছে। শুকনো ডালগুলো কঙ্কালের আঙুলের মতো রাতের বাতাসে কাঁপছে। হঠাৎ স্নিগ্ধার চোখ আটকে গেল কিছুটা দূরে। একটা জবা ফুল গাছের নিচ থেকে কালচে লাল রঙের ঢেউ ধীরে ধীরে নেমে আসছে। সে থমকে দাঁড়ালো। বুকের ভেতর অজানা আশঙ্কা কুঁচকে উঠল। ভালো করে তাকাতেই তার শিরদাঁড়া বেয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। ওটা তো রক্ত। জবা গাছটার গোড়া অন্ধকারে ডুবে আছে, সেখানে আলো পৌঁছাচ্ছে না, অথচ সেই অন্ধকার ভেদ করে লাল তরলটা গড়িয়ে সামনে চলে এসেছে, এতটাই স্পষ্ট যে ভুলের কোনো জায়গা নেই। স্নিগ্ধার হাতের চাপ হঠাৎ আলগা হয়ে গেল। মিষ্টির হাত ছুটে গেল তার হাত থেকে। স্নিগ্ধা এগিয়ে যেতে লাগল। তার চোখ স্থির, শরীর অবশ। সে ধীরে ধীরে ফুল গাছটার দিকে এগিয়ে গেল। প্রতিটা পায়ের শব্দ তার কানে অস্বাভাবিক জোরে বাজছে। গাছের গোড়ায় পৌঁছতেই তার বুক হঠাৎ ধক করে উঠল। মাটির ওপর জমে আছে তাজা রক্ত, তার মাঝখানে ছড়িয়ে রয়েছে ছেঁড়া মাংসের একটা দলা, অপরিচিত, বিকৃত। স্নিগ্ধার নিঃশ্বাস আটকে এলো। তার মুখ দিয়ে একটা দম বন্ধ করা হাঁক বেরিয়ে এলো। সে পিছিয়ে এলো এক পা। এই সময় প্রতিমা দেবী থেমে গিয়ে মিষ্টির হাত ধরে দাঁড়ালেন। তিনি উদ্বিগ্ন গলায় বললেন, কোথায় যাচ্ছ মা? শ্রেয়াও ছুটে এলো স্নিগ্ধার দিকে। ভুবনবাবু তাদের পথ ছেড়ে গাছপালার দিকে যেতে দেখে দ্রুত এগিয়ে এসে বললেন, কি হয়েছে? ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছ কেন? স্নিগ্ধা প্রায় কাঁপতে কাঁপতে পিছন ফিরল। কণ্ঠটা অবিচ্ছিন্নভাবে কেঁপে উঠল। রক্ত, এখানে রক্ত। মনে হয় কুকুরটাকে কোনো কিছু এখানেই কামড়েছে। তারপর গেটের বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে। ঠিক সেই শব্দটাই হয়তো আমি গাড়িতে বসে শুনেছিলাম। ভুবনবাবু আর শ্রেয়া একসাথে বলে উঠল, কোথায় রক্ত? স্নিগ্ধা তৎক্ষণাৎ ঘুরে সেই জায়গাটার দিকে হাত বাড়িয়ে দেখালো। কিন্তু আশ্চর্য, সেখানে কিছুই নেই। শুধু শুকনো পাতা মাটির ওপর এলোমেলোভাবে ছড়িয়ে আছে। না রক্ত, না মাংসের দলা, কিচ্ছু না। ভুবনবাবু ভ্রু কুঁচকে বললেন, কই, এখানে তো কিছু নেই। শ্রেয়াও মাথা নেড়ে বলল, কিছুই তো দেখছি না বৌদি। স্নিগ্ধা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রক্ত কোথায় গেল? এই সময় সুরেনবাবু আর প্রাণকৃষ্ণবাবুও দাঁড়িয়ে পড়লেন। কি হয়েছে ওখানে? প্রাণকৃষ্ণবাবুর প্রশ্ন করলেন। ভুবনবাবু ফিরে বললেন, কিচ্ছু না। তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে একটু নরম গলায় বললেন, এই বাড়িতে আগে যে ভয়ানক ঘটনা ঘটেছে, আবার ফিরে এসে তোমার মাথার ভেতর চাপ কাজ করছে, তাই এসব চোখে পড়ছে। চলো ভেতরে যাই। শ্রেয়া স্নিগ্ধার হাত ধরে বলল, চলো বৌদি, রক্ত নেই, ওটা তোমার ভ্রম ছিল। ভুবনবাবু বললেন, চলো। শ্রেয়া টেনে নিয়ে আসছে, আর স্নিগ্ধার মাথার ভেতর ঘুরছে একটাই কথা। গাড়িতে বসে যে শব্দটা সে শুনেছিল সেটা কেউ শোনেনি। এখন যে রক্ত সে দেখল সেটাও কেউ দেখল না। তাহলে কি সত্যি এখানে কিছু আছে? কেউ কি শুধু তাকেই দেখাচ্ছে? কিন্তু কেন? প্রাণকৃষ্ণবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝতে পারছি মা, তোমার মনটা অস্থির। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মিষ্টি ইশারায় কিছু বলতে লাগলো। স্নিগ্ধা ওর দিকে তাকিয়ে ম্লান হাসি হাসল। কিচ্ছু না, চলো। এই বলে স্নিগ্ধা মিষ্টির হাত ধরে সিঁড়ির দিকে এগোলো। তারা বাড়ির মূল সিঁড়ির কাছে পৌঁছল। সিঁড়ির ধাপে ধাপে কুকুরটার শরীর থেকে ঝরে পড়া রক্তের ফোঁটাগুলো লেগে আছে। স্নিগ্ধা খুব সাবধানে সেই রক্তের পাশ কাটিয়ে বারান্দায় উঠতে গেল। অন্যরাও উঠছে বলে শ্রেয়ার নিচে
জুতো খুলে সিঁড়ির এক ধাপে উঠে পাশে সরে দাঁড়াতে যাচ্ছে। হঠাৎ তার পা কোনো পিচ্ছিল বস্তুর ওপর পড়ল। মুহূর্তের মধ্যে সারা শরীর বেয়ে বিদ্যুৎ খেলার মতো এক ঝাঁকুনি ছড়িয়ে পড়ল। পা পিছলে গেল, সে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে ব্যাগ হাতে আসা যুবকটি ব্যাগ ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলল। না হলে শ্রেয়ার মাথাটা সরাসরি ঢালাইয়ের ওপর আছড়ে পড়ত। প্রাণকৃষ্ণবাবু চেঁচিয়ে উঠলেন, কি হলো তরুণ? সুরেনবাবু আর ভুবনবাবুও চমকে উঠলেন। স্নিগ্ধারাও পিছন ফিরে তাকালো। ঠিক তখনই সুরেনবাবুর চোখে পড়ল একটা পাতিলেবু গড়িয়ে পড়ছে। যুবকটি শ্রেয়াকে দাঁড় করিয়ে দিল। শ্রেয়া কাঁপতে কাঁপতে বলল, কোনো কিছুর ওপর পাটা পুড়ে পিছলে গেল। সুরেনবাবু পাতি লেবুটা তুলে নিয়ে বললেন, এইটাতে পা পিছলেছে, এতে কী সব লাগানো আছে? বলেই তিনি পাতিলেবুটাকে দূরে গাছপালার দিকে ছুঁড়ে ফেললেন। প্রাণকৃষ্ণবাবু বিরক্তির স্বরে বললেন, কে জানে এখানে কোত্থেকে এলো এটা? স্নিগ্ধা শ্রেয়াকে বলল, নতুন জায়গা, সাবধানে চলিস বোন। তারা বারান্দায় উঠল। বারান্দার এক কোণে তন্ময় বসে কুকুরটার সেবা করছে। অত্যন্ত যত্নে সে ক্ষত স্থানগুলো স্যাভলন দিয়ে পরিষ্কার করে সাদা কাপড়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। অদ্ভুত ব্যাপার, যে কুকুরটা কিছুক্ষণ আগেও করুণ সুরে ডাকছিল, সে এখন তন্ময়ের কাছে একেবারে শান্ত হয়ে শুয়ে আছে। তার চোখে ফুটে উঠেছে সেই চেনা আকুল দৃষ্টি, যেন মৃত রকি ফিরে এসেছে। শুধু একটাই পার্থক্য, রকি ছিল বিদেশি ল্যাব্রাডর, আর এই কুকুরটা একেবারে সাধারণ রাস্তার নেড়ি কুকুর। হরিপদ হাতের ভারী ব্যাগটা বারান্দার এক কোণে নামিয়ে রাখল। চারপাশের পরিচ্ছন্নতা দেখে সে কিছুটা আশ্বস্ত হয়ে প্রাণকৃষ্ণবাবুকে বলল, বাবু, ঘরদোর তো বেশ সুন্দর করে ঝেড়ে মুছে তকতকে করে রেখেছেন। প্রাণকৃষ্ণবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যতটা পেরেছি লোক দিয়ে করিয়েছি, আমি নিজেই সাথে দাঁড়িয়েছিলাম। আসলে সেই মর্মান্তিক ঘটনার কথা শুনে কুসুমপুরের কেউ এই বাড়িতে ঢুকতেই চাইছিল না। অনেক হাতে পায়ে ধরে লোক জোগাড় করেছিলাম। তবে একটা কথা। তিনি একটু থামলেন, গলার স্বর নিচু করে বললেন, মন্দিরের ওদিকটা আমি কিন্তু পরিষ্কার করতে পারিনি। সুরেনবাবু এতক্ষণ তন্ময়ের পাশে দাঁড়িয়ে কুকুরটাকে দেখছিলেন। তিনি উৎসুক হয়ে প্রশ্ন করলেন, কেন, ওখানটাই বাকি রাখলি কেন? প্রাণকৃষ্ণবাবুর মুখে অদ্ভুত এক ছায়া পড়ল। তিনি বললেন, ভয় সুরেন, ভয়। ওই মন্দিরের নিচে তোদের সাথে যা ঘটেছিল, সেই আতঙ্কের কথা শুনে কেউ ওদিকে যাওয়ার সাহসই পেল না। ওদিকটা একদম জঙ্গল হয়ে আছে। হরিপদ সাহসে ভর দিয়ে বলল, ঠিক আছে বাবু, ও আমি কাল পরিষ্কার করে নেব। প্রাণকৃষ্ণবাবু এবার সবার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, এখন তোমরা সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর দেরি না করে আমাদের বাড়িতে চলে আসবে। মমতা নিজের হাতে তোমাদের সবার জন্য রান্না করে রেখেছে। স্নিগ্ধা বলল, কাকিমার শরীরটা তো ভালো নেই কাকাবাবু, কেন শুধু শুধু কষ্ট করে রান্না করতে গেলেন? আমি তো এসেই গেছি, রান্না করে নিতে পারতাম। প্রাণকৃষ্ণবাবু ম্লান হাসলেন। তাই হয় কি মা, এত দূর জার্নি করে এলে, আমরা থাকতে তোমরা আজ উনুন ধরাবে? ও সব কথা রাখো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। তরুণ ব্যাগ নিয়ে বারান্দায় উঠছে। সুরেনবাবু যুবকটির দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বললেন, এই ছেলেটি কে প্রাণকৃষ্ণ? একে তো আগে দেখিনি। প্রাণকৃষ্ণবাবু বললেন, ও আমার বোন রিনার ছেলে তরুণ, এখন আমার কাছেই থাকছে, নানা কাজে সাহায্য করে দেয়। ভুবনবাবু অবাক হয়ে বললেন, রিনার ছেলে? বাবা, কত বড় হয়ে গেছে! সেই কবে একরত্তি দেখেছিলাম ওকে, তারপর আর দেখাই হয়নি। তরুণ মাথা নিচু করে বিনীতভাবে হাসল। প্রাণকৃষ্ণবাবু যাওয়ার জন্য পা বাড়িয়ে বললেন,
আমি তাহলে আসছি, তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। তরুণও বাকি ব্যাগগুলো হলঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে মামার পিছন পিছন চলে গেল। স্নিগ্ধারাও হলঘরে ঢুকল। প্রতিমা দেবীর জীবনে কখনো এত বড়, এত অভিজাত বাড়ির ভেতরে পা রাখেননি। ছাদের সূক্ষ্ম কারুকাজ, পুরনো আসবাবপত্র আর দেওয়ালে টাঙানো বড় তৈলচিত্রগুলো দেখে তিনি বিস্ময়ে চারদিকে তাকিয়ে দেখছেন। তার মনে একসঙ্গে ভয় আর মুগ্ধতা দানা বাঁধছে, কিন্তু স্নিগ্ধার দৃষ্টি অন্য কোথাও। হলঘরে পা রাখা মাত্রই তার মনে হলো বাড়ির প্রতিটা দেওয়াল যেন ফিসফিস করে কথা বলছে। সে সরে এসে কণিকা, মা কাকিমার বন্ধ ঘরগুলোর দিকে তাকালো। অবচেতন মন বারবার তাকে ঠকাচ্ছে। এই বুঝি কণিকা খিলখিল করে হাসতে হাসতে বেরিয়ে আসবে, এই বুঝি মা আর কাকিমা তাদের ঘর থেকে বেরোবেন, আর রকি হয়তো লেজ নাড়তে নাড়তে কাছে এসে গায়ে গা ঘষবে। সে জানে তারা আর ফিরবে না, সে নিজেই তাদের আত্মার মুক্তি দিয়েছে। তবু এই শূন্য বাড়িটার প্রতিটা জিনিসে যেন আজও তাদের অস্তিত্ব লেগে আছে। স্নিগ্ধার বুকের ভেতরটা হু হু করে উঠল, চোখ ভিজে এলো নোনতার জলে। সে বুঝতে পারল বাড়িটা বাইরে থেকে আগের মতোই থাকলেও তার ভেতরের প্রাণটা চিরতরে হারিয়ে গেছে। পড়ে আছে শুধু এক নিথর হাহাকার। তন্ময় কুকুরটাকে বারান্দায় রেখে ঘরে এলো। স্নিগ্ধার চোখে জল দেখে তার নিজের চোখও ভিজে উঠল। সে নীরবে স্নিগ্ধার কাঁধে হাত রাখল। কিছু না বলেই তার মনের অবস্থা বুঝে নিল। সুরেনবাবু আর ভুবনবাবু ভারী মন নিয়ে নিজেদের ঘরের দিকে চলে গেলেন। মুখোমুখি দুটো ঘর দু ভাইয়ের, যে ঘরগুলোতে একসময় তাদের স্ত্রীরা রাগ অভিমান করত, আবার ভালোবাসায় ভরিয়ে দিত, মৃত্যুর পর সেই ঘরেই বন্দি হয়ে কত কষ্ট সহ্য করতে হয়েছিল তাদের আত্মাকে। ঘরে ঢুকে চারপাশে তাকাতেই দুজনেরই চোখ ভেঙে জল এলো। স্নিগ্ধা আর তন্ময়ও এগিয়ে গেল। তন্ময় সুরেনবাবুর ঘরে ঢুকল, আর স্নিগ্ধা ভুবনবাবুর ঘরে গিয়ে দাঁড়ালো। আলমারিটার ওপর তাকিয়েই স্নিগ্ধার বুক কেঁপে উঠল। ওখানে একসময় রাখা ছিল সেই বীভৎস পুতুলটা, যার ভেতরে তান্ত্রিক মা ও কাকিমাকে ভয় দেখানো আর তাদের উপর নজর রাখার জন্য এক আত্মা বন্দি করে রেখেছিল। আজ পুতুলটা নেই, কিন্তু তার স্মৃতিগুলো পাথরের মতো ভারী হয়ে এখনো বুকের ওপর চেপে আছে। ভুবনবাবুর চোখে জল টলমল করছে। স্নিগ্ধা তার কাঁধে হাত রেখে নিজেও কান্না চেপে রাখতে পারল না। কাকু, বুঝতে পারছি আপনার মনের অবস্থা। তুমি চাইলে অন্য ঘরে থাকতে পারো, কাঁপা গলায় বলল সে। ভুবনবাবু চোখের জল মুছে ধরা গলায় বললেন, না রে মা, এই ঘরেই থাকবো। তোমার কাকিমার কত স্মৃতি এখানে ছড়ানো, তাকে তো আর পাবো না। তার স্মৃতিগুলোকেই জাপটে ধরে কটা দিন কাটিয়ে দেব। তুমি যাও মা, ফ্রেশ হয়ে নাও। স্নিগ্ধা নীরবে ঘর থেকে বেরিয়ে এলো। ওদিকে সুরেনবাবুর ঘরে গিয়ে তন্ময় ভেঙে পড়ল। সে আর্তনাদ করে বলল, মায়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে বাবা। তখন বুঝিনি মা কেন আমায় ছুঁয়ে দেখেনি, কেন দূরে দূরে থাকতো। পরে সব বুঝতে পেরেছি। সুরেনবাবু নিজেকে শক্ত করে বললেন, আমাদের কপালে যা ছিল তাই হয়েছে রে পাগল। এখন কেঁদে কি হবে? তুই যা, হাত মুখ ধুয়ে আয়, প্রাণকৃষ্ণের বাড়ি যেতে হবে। তন্ময় আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলো। তন্ময় একে একে সবার ব্যাগ যার যার ঘরে রেখে দিতে গেল। হরিপদ কুকুরটার রক্ত যেখানে যেখানে পড়েছিল সেসব জায়গা মন দিয়ে পরিষ্কার করছে। স্নিগ্ধা প্রতিমা দেবীকে বলল, মাসিমা, আপনি ওপরে থাকবেন, চলুন। প্রতিমা দেবী মাথা নেড়ে বললেন, না মা, নিচেই একটা ফাঁকা ঘর দেখিয়ে দাও, বারবার সিঁড়ি ভাঙতে আমার কষ্ট হবে। স্নিগ্ধা তাকে হরিপদর পাশের ঘরটায় নিয়ে গেল। এই ঘরটায় থাকবেন, আজ থেকে এটা আপনার। প্রতিমা দেবী বললেন,
মিষ্টি আমার সাথেই থাকুক মা, ওর জামা কাপড় বদলানো, হাত পা ধোয়ানো আমি করে দেব, তুমি নিজের ঘরে গিয়ে হাত পা ধুয়ে নাও। স্নিগ্ধা শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, চলো বোন, ওপরে চলো। স্নিগ্ধা আর শ্রেয়া দোতলায় উঠল। মৃন্ময়ের ঘরের দিকে চোখ পড়তেই স্নিগ্ধার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। মনে হলো দরজা খুললেই হয়তো দেখা যাবে মৃন্ময় তার স্বভাবসুলভ ভঙ্গিতে বসে আছে। কিন্তু বাস্তব বড়ই কঠিন। নিজেকে সামলে নিয়ে সে শ্রেয়াকে নিজেদের ঘরের মুখোমুখি একটা ঘরে নিয়ে গিয়ে বলল, এই ঘরটায় এবার থেকে তুই থাকবি। সারাদিনের ধকল গেছে, তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে নেবন। শ্রেয়া অস্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়ল, যেন শরীরের হাড়গুলো মরচে ধরা বা কবজার মতো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। তার চোখের মণি দুটো স্থির, পলকহীন। সেই চাউনিতে কোনো চেনা মানুষের ওম নেই, বরং এক হিমশীতল শূন্যতা। শ্রেয়ার এই অদ্ভুত আচরণ দেখে স্নিগ্ধার বুকের ভেতরটা হঠাৎ অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তার মনে হলো যে শ্রেয়াকে সে চেনে, এই মেয়েটা ঠিক সেই শ্রেয়া নয়। তন্ময় একটা ট্রলি ব্যাগ নিয়ে শ্রেয়ার ঘরে রেখে দিল। তারপর স্নিগ্ধা আর তন্ময় ঘর থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে তিনজন নিচে নেমে এলো। কণিকার ঘরের দিকে তাকাতেই এক করুণ দৃশ্যের মুখোমুখি হলো তারা। ভুবনবাবু, সুরেনবাবু আর হরিপদ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে কণিকার ঘরের সামনে। সেই ভাঙা দেওয়াল, যেখানে অনির্বাণের নৃশংসতায় কণিকার নিথর দেহটা ইঁটের আড়ালে বন্দি করেছিল, সেটা আজও সাক্ষ্য দিচ্ছে সেই ভয়াবহ দিনের। বয়স্ক মানুষগুলোর চোখের জল বাঁধ মানছে না। পরিস্থিতি সামলাতে স্নিগ্ধা নিজেকে শক্ত করল। ধরা গলায় বলল, চলো তোমরা, কাকাবাবুরা অপেক্ষা করছেন। তন্ময় ভারী মনে কণিকার ঘরের দরজাটা টেনে বন্ধ করে দিল। তারা হল ঘরে এলো। মিষ্টি দৌড়ে এসে স্নিগ্ধাকে জড়িয়ে ধরল। স্নিগ্ধা বলল, চলো খেতে যাই। তারা বারান্দায় এলো। কুকুরটা শুয়ে শুয়ে করুণ চোখে তাদের দিকে তাকালো। কুকুরটাকে দেখলেই তন্ময়ের রকির কথা মনে পড়ছে। তন্ময় বলল, ওকে কিছু খেতে দিতে হবে। তারা গেটের তালা খুলে বাইরে বেরোলো। কিছুটা হাঁটতেই প্রাণকৃষ্ণর বাবুর বাড়ি। হাঁটার মাঝেই স্নিগ্ধার নজরে এলো শ্রেয়ার হাঁটা চলা। শ্রেয়া ঠিক স্বাভাবিকভাবে হাঁটছে না। তার শরীরটা যেন কেমন আড়ষ্ট, পাগুলো যেন মাটির ওপর দিয়ে ঘষে ঘষে চলছে। প্রাণকৃষ্ণবাবুর গেট খোলা। ভেতরে ঢুকে দেখল তরুণ দাঁড়িয়ে আছে। সে বলল, আসুন, ভেতরে আসুন। হল ঘরে ঢুকতেই প্রাণকৃষ্ণবাবু আর মমতা দেবী বেরিয়ে এলেন। প্রাণকৃষ্ণবাবু বললেন, বসো তোমরা। মমতা দেবীকে দেখে তন্ময় আর স্নিগ্ধা প্রণাম করল। তিনি বললেন, থাক, বসো। মমতা দেবী মিষ্টির দিকে তাকিয়ে বললেন, এই তোমার মেয়ে? স্নিগ্ধা হেসে বললেন, হ্যাঁ। মিষ্টি লজ্জায় স্নিগ্ধার আঁচলে মুখ লুকোল। মমতা দেবী স্নিগ্ধাকে বললেন, তোমার প্রেগনেন্সির খবর শুনে আমরা সত্যিই খুব খুশি। ঘরে নতুন অতিথি আসবে, এই আনন্দটা আমি কথায় প্রকাশ করতে পারবো না। স্নিগ্ধা আর তন্ময় দুজনেই লাজুক হাসি দিল। শ্রেয়া আর প্রতিমা দেবীর সাথে স্নিগ্ধা তার পরিচয় করে দিল। তারপর সবাই খাবার ঘরে ঢুকল। স্নিগ্ধা লক্ষ্য করল শ্রেয়া এখন স্বাভাবিকভাবে হাঁটছে। খাবার টেবিলে বসতেই পুরনো সেই বিভীষিকা স্নিগ্ধা আর তন্ময়ের চোখের সামনে ভেসে উঠল। এই সেই টেবিল, যেখানে একদিন খাসির মাংস পায়েসের সাথে বিষ মিশিয়ে তাদের মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন প্রাণকৃষ্ণবাবু। পল্লবী না থাকলে আজ তারা কেউ বেঁচে থাকত না। ভুবনবাবু বললেন, একজন কাজের লোকের কথা বলেছিলাম দাদা। প্রাণকৃষ্ণবাবু বললেন, ঠিক করেছি, সকালে তোদের বাড়িতে কাজ করতে যাবে। রান্না, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাজা সবই করবে, তবে টাকাটা একটু বেশি চাইছে। সুরেনবাবু বললেন, টাকা বেশি দিলেও আপত্তি নেই, কিন্তু স্নিগ্ধামাকে বেশি কাজ করতে দেব না। খাওয়া শেষে সবাই বাড়ি ফিরছে। স্নিগ্ধা মিষ্টির হাত ধরে হাঁটছে। হঠাৎ তার মনে হলো
তার পেছনে কেউ আছে, খুব কাছে, যেন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সে হঠাৎ পিছন ফিরে দেখল কেউ নেই, কিন্তু অস্বস্তিটা যেন আরও ঘন হয়ে উঠল। পিছন থেকে আসা সেই অদৃশ্য উপস্থিতি কেবল বাতাসের কাঁপন নয়, মনে হলো কেউ তার সঙ্গে খেলছে, পরীক্ষা করছে। সে শ্রেয়ার দিকে তাকালো। শ্রেয়া এখনও সেই অদ্ভুত অচেনা ভঙ্গিতে হাঁটছে। স্নিগ্ধার বুক কেঁপে উঠল অজানা এক ভয়। এই হাঁটা আর ঘাড়ের কাছে অদৃশ্য নিঃশ্বাস কিছু ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে, যেন কোনো অচেনা চোখ তাদের উপর নজর রাখছে। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 3-এর 1 থেকে 3 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।